বন্ধুদের এসব কথা শোনার পরেও আমার মন কিছুতেই মানতে চাইছিল না। আমি তীব্র এক দ্বিধা আর অস্থিরতার মধ্যে ডুবে গেলাম। আমি যে কোনো মূল্যে জানতে চাইছিলাম সে সত্যি অন্য কাউকে ভালোবাসে কিনা। এই কথা বলেই সে কাঁধে ব্যাগটা ঝুলিয়ে হন হন করে হেঁটে চলে গেল। আমি ওর কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলাম না। কারা সেই লোকেরা যারা ওকে ছাড়বে না? আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল এটাই যে আমি ওর আধ্যাত্মিক ব্যাপারগুলোকে দোয়া তাবিজ বা ঝাড়ফুঁকের মতো সাধারণ কিছু ভেবেছিলাম। আমার যতদূর ধারণা ছিল সে এমন এক বংশের মেয়ে যারা বংশ পরম্পরায় বিভিন্ন অলৌকিক সাধনার সঙ্গে যুক্ত। আমি তার পরিবারের কাছ থেকে কোনো সঠিক খবর পাচ্ছিলাম না। আমি ইস্তেখারা করালাম, ফল খুব খারাপ এলো। যিনি ইস্তেখারা করেছিলেন তিনি আমাকে সাফ জানিয়ে দিলেন, এই বিয়ে করো না। কোন পিশাচের মায়ায় বন্ধুত্বের এই করুণ পরিণতি শুনব অচিনপুরে। চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। কোনো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাচ্ছি। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। অনাকাঙ্ক্ষিত শব্দটি বড়ই অদ্ভুত। এমন কোনো কিছু যা কাঙ্ক্ষিত নয়, তবুও সেটা ঘটে যায়। অনেক সময় মানুষের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যা সে হয়তো চায়নি। সে সকল ঘটনাগুলোর নামকরণ হয় অনাকাঙ্ক্ষিত ঘটনা হিসেবে। মানুষের জীবনে এমন অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় যার বেদনাদায়ক অনুভূতি অথবা আনন্দদায়ক অনুভূতি অথবা ভয়ঙ্কর অনুভূতি মানুষ আজীবন বহন করে। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া এবং আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আমি লাজিম ইয়াসার জিয়াদ। আজকে এই ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার বন্ধু মোহাম্মদ আবু সুফিয়ানের কাছ থেকে। আর আবু সুফিয়ান এই ঘটনাটি শুনেছে তার এক পরিচিত চায়ের দোকানের আঙ্কেলের কাছ থেকে। আমার লেখায় অনিচ্ছাকৃত ভুলের জন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। একজন মানুষ বর্ণনা করেছেন তার জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। আমি মন্টু, বয়স এখন প্রায় 60, পেশায় চা বিক্রেতা। আমাদের বাড়ি নরসিংদীর আলোকবালি গ্রামে। জীবনে অনেক উত্থান পতন দেখেছি, তবে 1980 সালের সেই রাতে আমি অর্জন করি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। আজও মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে যায় সেই রাতটির কথা মনে হলে। সাল 1980। সে সময় আমি এবং আমার গ্রামের 6 জন সাথী আমরা মিলে ইঞ্জিন চালিত বৈঠা চালিত নৌকায় অংশীদার হিসেবে কাজ করতাম। আমরা 7 জন মিলেমিশে আমাদের জীবিকার তাগিদ মেটাতাম। দুটো নৌকাই আমাদের একমাত্র উপার্জনের উৎস। টাকার বিনিময়ে আমরা বিভিন্ন মালামাল এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দিতাম। একদিন গ্রামের এক মুরব্বি এসে অনুরোধ করলেন আশুগঞ্জ পর্যন্ত তার কিছু মূল্যবান মালামাল পৌঁছে দিতে হবে, বিনিময়ে বড় অঙ্কের টাকা দেবেন। তখন ঝড় বৃষ্টির মৌসুম চলছে, পথটাও দুর্গম। সেই সময় আলোকবালি থেকে নরসিংদীর ঘাটে আসতে প্রায় 6-7 ঘন্টা লাগত, আর আলোকবালি ঘাট থেকে আশুগঞ্জ যেতে প্রায় 1 থেকে 2 দিন সময় লেগে যেত। যাই হোক, তখন আমাদের টাকার প্রয়োজন ছিল এবং আমাদের ইচ্ছে ছিল আরেকটি নৌকা কেনার। তাই সেই সময় আর বেশি চিন্তা ভাবনা না করে আমরা রাজি হয়ে গেলাম। এরপর আল্লাহর নাম নিয়ে আমরা যাত্রা শুরু করি। আল্লাহ তাআলার রহমতে 2 দিন পর মালামাল নিয়ে আমরা গন্তব্যে পৌঁছে যাই। মাগরিবের সময় পেরিয়ে সন্ধ্যা ঘনিয়েছে, এমন সময় আশুগঞ্জ বাজারের ঘাটে আমরা নৌকা ভেড়াই। হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করলো। বড়সড় তুফান আসার পূর্বাভাস স্পষ্ট। যাই হোক, আমরা মুরব্বির দেওয়ার ঠিকানা অনুযায়ী একটি দোকানে গিয়ে মালামালের বিষয়টি জানাই। এরপর দোকানদারের অনুমতি সাপেক্ষে মালামালগুলো একে একে সেই দোকানে আনলোড করতে শুরু করি। কাজের মাঝে আমরা সকলেই প্রচণ্ড বিরক্ত হয়ে যাই সেই দোকানদারের তাড়াহুড়ার তাড়নায়। একসময় আর বিরক্তি সহ্য করতে না পেরে আমি জিজ্ঞেস করি, আচ্ছা, আপনি তো দেখতেই পাচ্ছেন এই মালামালগুলো কেমন ভারী। মালগুলো ধীরে ধীরে না নামালে হঠাৎ কোনো বেকায়দায় মালামাল ভেঙে যেতে পারে। আমার কথা শুনে দোকানদার বড় অদ্ভুত এক জবাব দিলেন, আরে ভাই, মালামাল ভেঙে গেলে যাক, এতে আমার কোনো আফসোস নেই। যে করেই হোক এশার আগে সব কাজ শেষ করতে হবে। তোমরা এই ঘাটটার সম্পর্কে জানো না, সন্ধ্যার পর এই ঘাটের বাতাসও দূষিত হয়ে যায়। যত তাড়াতাড়ি সম্ভব কাজ করে চলে যেতে হবে, এখানে থাকা মোটেও নিরাপদ না। দোকানদারের এমন কথা শুনে আমি মনে মনে ভাবতে থাকি, হয়তো সন্ধ্যার পর এখানে ডাকাতের হামলা হয়। তিনি মনে হয় আমাদের ডাকাতের ব্যাপারে সতর্ক করছেন। যাই হোক, এরপর আমি আর বেশি কথা না বাড়িয়ে কাজ চালিয়ে গেলাম। কাজ করতে করতে এশার আজান হয়ে যায়। আজান হতেই সব দোকানগুলো একে একে বন্ধ করে সবাই বাড়ি চলে যায়। এমন সময় দোকানদার বলে উঠল, আপনাদের আর কাজ করতে হবে না,
বাকি মালামাল আমি সকালে নেওয়ার ব্যবস্থা করব। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই ঘাট থেকে চলে যান। এই বলে সে সোজা হেঁটে চলে গেল। কি আর করার। এরপর আমি আমার সাথীদের বললাম, তোমরা এখান থেকে এখনই চলে যাও। এখান থেকে কিছু দূর এগোলেই একটা চর আছে, চলো সবাই সেই চরে চলে যাই। এখানে থাকাটা মনে হচ্ছে নিরাপদ না, তাছাড়া তুফানও আসছে, ঘাটে থাকলে ক্ষতি হতে পারে। আমার সঙ্গীরা আমার কথা শুনল, কিন্তু কোনো পাত্তা দিল না। তারা সবাই ক্লান্তির কথা বলে এই ঘাটেই রাত কাটানোর সিদ্ধান্ত নিল। রাত বাড়তে বাতাস শুরু হলো, তারপরে প্রবল ঝড়। হঠাৎ এক দমকা হাওয়ায় ঘাটে থাকা ধানের বস্তা সমেত ছোট নৌকাগুলো উল্টে গেল। এমন অবস্থা দেখে আমরা ভয়ে কেঁপে উঠলাম। কিছুক্ষণ পর বাতাসের তীব্রতা বেড়ে আমাদের নৌকাও তুলতে লাগলো। হঠাৎ করে নৌকায় বাঁধা রশিটা ছিঁড়ে গেল। আমাদের নৌকা দিকবিদিক শূন্য হয়ে ভেসে যেতে লাগলো। আমরা কিছু করবো এর আগেই হঠাৎ এক বিশাল ঢেউয়ের আঘাতে নৌকা থেকে আমরা সবাই পানিতে পড়ে গেলাম। সেই সাথে আমাদের নৌকা উল্টে গেল। আমরা সবাই নদীতে ভেসে থাকার চেষ্টা চালাচ্ছি। চেষ্টা চালিয়ে আমাদের মধ্যে 3 জনকে আমি পাড়ে পৌঁছাতে দেখি। আমি এবং বাকি 2 জন নৌকার খণ্ডাংশ ধরে তখনও ভাসছিলাম। 25-30 মিনিট কঠোর চেষ্টা চালিয়ে নদীর বুক ছুঁয়ে ভেসে আসা বাতাসে কাঁপতে কাঁপতে আমরা কোনোভাবে পাড়ে উঠলাম। চারপাশে অন্ধকার, কুয়াশা আর শিরশিরে ঠান্ডা। পাড়ে পৌঁছে আমরা বাকি 3 জনের আর দেখা পাই না। এমন সময় হঠাৎ বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এক এক করে তাদের নাম ধরে চিৎকার করতে করতে আমি এগিয়ে গেলাম ডান দিকে। খানিক দূরে এগোতেই বিজলির আলোয় মন্দিরের মতন কিছু একটা চোখে পড়ল। এরপর আবার বিজলির আলোর ঝলকে যা দেখলাম তা দেখে হৃদয় যেন থমকে গেল। মন্দিরের সামনে ধ্বংসপ্রাপ্ত দেয়ালের ওপর পড়ে আছে আমার 3 বন্ধুর নিথর দেহ। কারো মুখ থেতলে গেছে, কারো জিহ্বা বের হয়ে আছে, শরীরে অসংখ্য ক্ষতচিহ্ন। এসব দেখে আমি বাকরুদ্ধ, আমার কথা হারিয়ে যায়। এরপর আমি সাহস সঞ্চয় করে বাকি 2 সাথীকে ডেকে আনলাম। তারা এসে লাশ দেখে বিলাপ করতে লাগলো। রাত আরো গভীর হলো। আমরা 3 জনে মিলে লাশগুলোর পাশে বসে পাহারা দিতে লাগলাম। এরপর আমার চোখে সবকিছু কেমন যেন ঝাপসা হয়ে গেল। হঠাৎ জ্ঞান ফিরতেই দেখি এক বিভীষিকাময় দৃশ্য। মানুষের মতো দেখতে, কিন্তু মাথাটা অনেকটা কুমিরের মতো, দেহে লোম, বুকের অংশে চোখের মতো কিছু একটা। সেগুলো আমাদের মৃত এক বন্ধুর হাত মুখে তুলে কামড়ে খাচ্ছে। এমন সময় আমার কানে ভেসে আসে ফজরের আজান। সাথে সাথেই সেই অবয়বগুলো বাতাসে মিলিয়ে যেতে শুরু করে। কিছুক্ষণ পর ভোরের আলো ফুটতে শুরু করে। একে একে অনেক মানুষজন এসে জড়ো হলো। সবাই আমাদের এমন করুণ অবস্থা দেখে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। কিছুক্ষণ পর পুলিশ ও চেয়ারম্যান এসে আমাদের জবানবন্দি নিলেন। চেয়ারম্যানের কথায় কোনো মামলা হলো না। এরপর তিনি একটি নৌকার ব্যবস্থা করে দিলেন। লাশ সমেত বিকেলের দিকে আমরা রওনা দিলাম আমাদের এলাকা নরসিংদীর দিকে। নৌকায় ছিলাম 7 জন, আমি, 2 মাঝি, মাঝির ভাতিজা এবং আরও একজন সাথী। দিনের আলোয় সবকিছু শান্ত ছিল, কিন্তু সূর্য ডোবার সঙ্গে সঙ্গে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। রাত গভীর হতে নৌকাটা যেন হঠাৎ ভারী হয়ে গেল। ইঞ্জিন বারবার বন্ধ হয়ে যাওয়ার ভেদ করে ভোরের আলোর দিকে। কিছুক্ষণ পর আমরা আমাদের গ্রামের ঘাটে পৌঁছালাম। ঘাটে পৌঁছে গ্রামের মাতব্বরেরা একজন বিখ্যাত কবিরাজ আনলেন। কবিরাজকে সকল বিষয় বলা হলে তিনি কিছুটা সময় নিলেন। এরপর বলতে শুরু করলেন, আসলে এই জায়গাটা অভিশপ্ত। বহু বছর আগে এখানে একটি নৌকা ডুবে প্রায় 20 জন মারা গিয়েছিল। এটা ওই পিশাচদেরই কাজ। এই 3 জন ওই পুরনো মন্দিরের দেয়ালে ওখানটা অপবিত্র করেছিল। এই জন্যই সেই মন্দিরের পিশাচরা ক্ষিপ্ত হয়ে তাদেরকে হত্যা করেছে। 3 জনকে হত্যার পর পিশাচগুলো তাদেরই লাশ খেয়ে ফেলতে চেয়েছিল। এই বলে কবিরাজ চলে যান। সেই ঘটনার পরে আমি আর কোনোদিন নৌকার কাজ করিনি। এই ঘটনার পর আমি সেই কাজটি ছেড়ে দেই। আরো ভাবি, আমি কি এমন পাপ করেছিলাম যার ফলে এমন শাস্তি ভোগ করতে হলো আমায়। এমনটাই ছিল আমার জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর অনাকাঙ্ক্ষিত ঘটনা, যার ভয়াবহ অনুভূতি আমার মনে এখনো অমর হয়ে আছে। প্রিয় লিসেনার্স, পরিশেষে একটা কথাই বলতে চাই, বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ঘটনাটি পড়ে শোনাবার জন্য। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। লাজিম ইয়াসার জিয়াদকে আমি প্রশ্ন করেছিলাম এই ঘটনাটি পাওয়ার পর যে এই লাশটিকে আরও দ্রুততার সাথে কেন গন্তব্যে নিয়ে যাওয়া হলো না। তিনি আমাকে নিশ্চিত করেছেন যে ওই সময়ে এর চাইতে কোনো ভালো ব্যবস্থা আর ছিল না। তো আমি বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেছিলাম এবং লাজিম ইয়াসার জিয়াদ আমাকে সব প্রশ্নেরই উত্তর দিয়েছেন। যদি আপনাদের মনেও এই ঘটনা শোনার পরে কোনো প্রশ্ন জাগে অবশ্যই জানাবেন আমাদের। লাজিম ইয়াসার জিয়াদ নিশ্চয়ই উত্তর দেবেন আপনাদের। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
Ochinpur, haunted by Airtel. হারিয়ে যাই ভয়ের রাজ্যে অচিনপুরে বন্ধুর সাথে। শেরপুর গজনীর জঙ্গল থেকে এক লোমহর্ষক রাত। পাঠিয়েছেন মোহাম্মদ রায়হান তানভীর হৃদয়। ঠিকানা পরাণগঞ্জ ইউনিয়ন, ময়মনসিংহ সদর উপজেলা। তিনি জানিয়েছেন ঠিকানা, মোবাইল নাম্বার প্রকাশ করলে কোনো আপত্তি নেই। আমি মোবাইল নাম্বারটা কখনো প্রকাশ করি না, আজও করছি না। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও নতুন একটা ঘটনা শোনার জন্য। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। রাসেল ভাইয়া এবং ভূত.কমের সকল শ্রোতাদের আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের যে ঘটনাটি বলবো তা আমার জীবনে ঘটে যাওয়া এক চরম মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনা। এই ঘটনাটি আজ থেকে প্রায় 2 বছর আগের শেরপুর জেলার লানিতাবাড়ি উপজেলার গজনীর অবকাশ কেন্দ্রের আশেপাশের জঙ্গল এলাকায় আমাদের 5 বন্ধুর সাথে ঘটেছিল। ঘটনাটি মনে পড়লে আজও শরীর কাঁটা দিয়ে ওঠে। আমরা 5 বন্ধু, আমি হৃদয়, শাফিন, রিয়াদ, অপু আর মুন্না, সবাই স্কুল জীবন থেকে একসাথে। আমরা প্রতি বছরই একবার করে হলেও কোনো প্রাকৃতিক স্থানে ঘুরতে যাই। সেবার আমরা ঠিক করলাম গজনীর অবকাশে যাব। সুন্দর একটা জঙ্গল, টিলা আর লেক, সব মিলিয়ে দারুণ একটা জায়গা। একদিন শুক্রবার ভোরে আমরা আমাদের পুরনো একটা মাইক্রোবাস নিয়ে রওনা দিলাম। দুপুর নাগাদ গজনীর কাছাকাছি পৌঁছালাম। দিনটা খুব হাসি খুশি আর আনন্দেই কাটলো। বিকেলে টিলার ওপর থেকে সূর্য ডোবা দেখলাম। তারপর সন্ধ্যার ঠিক আগে আগে আমাদের ফেরার পালা। গজনীর প্রধান গেট থেকে একটু এগিয়েছি, এমন সময় গাড়িটা হঠাৎ করে বিকট একটা শব্দ করে বন্ধ হয়ে গেল। ড্রাইভার আঙ্কেল অনেক চেষ্টা করলেন, কিন্তু কোনো লাভ হলো না। ইঞ্জিন ডেড। চারিদিকে তখন অন্ধকার নেমে এসেছে, আর জায়গাটা ছিল মূল রাস্তা থেকে কিছুটা ভেতরের দিকে। আশেপাশে জনবসতিও খুব একটা চোখে পড়ছিল না। অন্ধকারে আমরা বেশ ভয় পেয়ে গেলাম। ড্রাইভার আঙ্কেল বললেন, আশেপাশে যদি কোনো লোকাল গ্যারেজ পাওয়া যায় তাহলে হয়তো কিছু করা যেতে পারে। আমি আর শাফিন টর্চ নিয়ে একটু সামনে হেঁটে গেলাম। প্রায় 1/2 কিলোমিটার হাঁটার পর জঙ্গলের কিনারা ঘেঁষে একটা ভাঙা পুরনো একতলা বাড়ি দেখতে পেলাম। মনে হলো বহু বছর ধরে কেউ থাকে না। আর একটু এগিয়ে রাস্তার ওপারে একটা টিনের চাল দেয়া ঘর দেখা গেল। টর্চের আলো ফেলে দেখলাম বাইরে একজন বৃদ্ধ লোক বসে আছেন। আমরা কাছে গিয়ে সব বললাম। বৃদ্ধ লোকটি অদ্ভুত চাহনিতে আমাদের দিকে তাকালেন। চোখে যেন কোনো আলো নেই, কেমন ঘোলাটে। তিনি বললেন, বাবারা, এই রাতে আর কোথাও যাওয়ার দরকার নাই। এই এলাকার জঙ্গল ভালো না। আপনারা আমার এই ঘরেই কোনো মতে রাতটা কাটিয়ে দেন, সকালে না হয় গাড়ির ব্যবস্থা হবে। আমরা রাজি হয়ে গেলাম। বৃদ্ধ আমাদের একটা ঘর দেখিয়ে দিলেন।